হয়েছে হয়েছে। আরে খেপে গেলে নাকি? কি কি হয়েছে? কি? আলমারির ভেতরে সে হাত দিয়েছিল মানসী দেবীর ক্ষতি করার জন্যেই। মানিক, জল বেশ ফুটে উঠেছে, ভাত সেদ্ধ হতে আর বেশি দেরি নেই। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছত্রপতির ছোরা। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। কি সুন্দরবাবু, আজ 7 দিন হলো আপনার দেখা নেই যে? এর জন্য কিন্তু কঠোর শাস্তি পেতে হবে। জয়ন্তর কথার উত্তরে সুন্দরবাবু বললেন, কি শাস্তি দিতে চাও জয়ন্ত? যা শাস্তি দিতে চাও মাথা পেতে নেব। তা বেশ বেশ, আজই এখানে বসে আপনাকে 7 পেয়ালা চা, 7খানা টোস্ট আর 7টা এগ পোচ শেষ করতে হবে। জয়ন্তর কথা শুনে মানিক বলে উঠল, ও, তাহলে তো সুন্দরবাবু আজ আনন্দের 7ম স্বর্গে বিচরণ করবেন। মানিকের কথায় কান দিও না জয়ন্ত। তোমার শাস্তি যে অত্যন্ত কঠোর সে বিষয়ে সন্দেহ নেই। তাকিয়ে দেখো, দস্তুর মতো ম্লান মুখে আর দুঃখিত ভাবেই এই শাস্তি মাথা পেতে নেব। আনন্দ পাওয়া দূরের কথা, একটু হাসবো না পর্যন্ত। খাবার এলো। মিনিট 7 মধ্যে 7খানা করে টোস্ট আর এগ পোচ একেবারে গলাধ্যকরণ করে 7 নম্বর চায় চুমুক দিতে দিতে সুন্দরবাবু বললেন, বলো, কি জানতে চাও? এতদিন কি করছিলেন? নতুন মামলা এসেছে বুঝি? এমন মামলা যে সামলানো দায়। খুনের মামলা, কিন্তু একেবারে সূত্রহীন, বুঝলে? খুনি সূত্রটুত্র কিছুই রেখে যায়নি। অগাধ জলে পড়ে হাবুডুবু খাচ্ছে। তাই মামলার ব্যাপারে কিছু বলুন। বলছি, সেই জন্যই তো আশা। আচ্ছা জয়ন্ত, তুমি বসন্তপুরের স্বর্গীয় জমিদার রাজা নরেন্দ্র নারায়ণ রায়ের নাম শুনেছ? শুনেছি, তিনি খুবই দানশীল ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তার 2 পুত্র হীরেন্দ্র নারায়ণ ও দীনেন্দ্র নারায়ণ ও 1 কন্যা সৌদামিনী দেবী। জ্যেষ্ঠ পুত্র হীরেন্দ্র চিরকুমার ও কনিষ্ঠ দীনেন্দ্র নারায়ণ পিতার জীবদ্দশাতেই বিপত্নিক হয়ে 1 পুত্র রেখে মারা যান। ছেলেটির নাম দ্বিজেন্দ্র নারায়ণ। রাজা নরেন্দ্র নারায়ণ নানা দিক থেকে গুণী হয়েও অত্যন্ত একরোখা ও কৃপণ স্বভাবের হওয়ায় ছেলেদের সাথে তার বনিবনা ছিল না। ব্যাপার এমনই চরমে ওঠে যে হীরেন্দ্র ও দীনেন্দ্র পিতৃগৃহ ত্যাগ করে চলে যান। রাজা নরেন্দ্র নারায়ণ উইল করে সমস্ত সম্পত্তি দান করেন কন্যা সৌদামিনী দেবীকে। সৌদামিনীর বিয়ে হয়, তারপর বছর ঘুরতে না ঘুরতেই বিধবা হন তিনি। আর রাজা নরেন্দ্র নারায়ণ সন্ন্যাস রোগে মারা যান। এই যে দেখছি দুর্ভাগ্যের ইতিহাস। এর সমাপ্তিও খুব মর্মান্তিক। কলকাতার উপকণ্ঠে রাজা নরেন্দ্র নারায়ণের 1খানা অট্টালিকা আছে। বিধবা হওয়ার পর থেকেই সৌদামিনী দেবী সেখানেই বাস করে আসছেন। বড় দাদা হীরেন্দ্র তার কাছ থেকে মাসিক 1000 টাকা করে সাহায্য পেতেন। তিনি মাঝে মাঝে এসে বোনের সাথে দেখা করে যেতেন। দীনেন্দ্রর ছেলে দ্বিজেন্দ্র বাবার মৃত্যুর পর দাদুর বাড়িতেই থাকে। সৌদামিনীর সম্পত্তির উত্তরাধিকারী হবেন ওই ভাইপোই। আর আজ 8 দিন হলো সৌদামিনী দেবী হঠাৎ মারা গিয়েছেন। স্বাভাবিক মৃত্যু নয়, অপঘাতে মৃত্যু। খুন? হ্যাঁ, একদিন সকালে দাসী ঘরে ঢুকে দেখে বিছানার ওপর সৌদামিনীর মৃতদেহ পড়ে আছে, বুকে আঘাতের চিহ্ন। ওখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও একটাও সূত্র পাইনি। শুধু এটা ধরতে পেরেছি যে খুনি বাইরের কেউ নয়। আপনার এরকম ধারণার কারণ? কারণ সৌদামিনীর ঘরের প্রত্যেকটা জানলাই ছিল বন্ধ। ঘরের দরজায় খিল দেওয়া থাকতো না ঠিকই, কিন্তু সেই দরজা দিয়ে ঘরে ঢুকতে হলে আরো এমন 2টি ঘরের ভেতর দিয়ে আসতে হয়, যার প্রত্যেকটাতেই অন্য অন্য লোক থাকে। আপনার কি বাড়ির লোককে সন্দেহ হয়? বাড়ির লোকেদের সবার সঙ্গে তো কথা বলেছি, সবাইকেই তো সন্দেহের ঊর্ধ্বে মনে হয়।
আচ্ছা, বাড়িতে কে কে আছেন? ওই অত বড় বাড়ির মধ্যে লোকজন আছে গুটি কয়েক। এত সম্পত্তির অধিকারী হয়েও সৌদামিনী খুব সাধারণ জীবনযাপন করতেন। 3 তলা বাড়ি, প্রথম 2 তলা একেবারেই তালা বন্ধ থাকে। 3 তলায় থাকতেন সৌদামিনী। যে ঘরের ভেতর দিয়ে সৌদামিনীর ঘরে ঢোকা যায় সেখানে থাকে তার অনেক দিনের দাসী উমা তারা, বয়স 55, গরিব কায়স্থের মেয়ে, বিধবা। ঘটনার দিন সে পাড়ার এক বিয়ে বাড়িতে থিয়েটার দেখতে গিয়েছিল। রাত 1টার সময় ফিরে আসে, আর সেই সকালে উঠে সৌদামিনীর মৃতদেহ আবিষ্কার করে। তার ঘরের দরজা দিয়েই আসা যায় পবিত্রবাবুর ঘরে। পবিত্রবাবুর বয়স 50, এই পরিবারে নায়েবের কাজ করছেন প্রায় 25 বছর। একরকম বাড়িরই লোক আর অত্যন্ত বিশ্বাসী। সহধর্মিনী সুরবালার সাথে এই বাড়িতেই থাকেন, নিঃসন্তান। সুরবালা ঘটনার দিন বাপের বাড়িতে ছিলেন, আর পবিত্রবাবু পাড়ার ওই বাড়িতেই থিয়েটার দেখে রাত 11টায় বাড়ি আসেন। আর ওই ঘরের পাশেই একটা ছোট্ট ঘরে এক ব্রাহ্মণী বিন্দুবালা তাঁর মেয়ে সিন্ধুবালাকে নিয়ে থাকে। বিন্দুবালাই রান্নাবান্নার দায়িত্ব সামলায়। বেশ, আর বাকি রইল কারা? 3 তলারই একদিকে 3খানা ঘর নিয়ে বাস করেন সম্পত্তির উত্তরাধিকারী দ্বিজেন্দ্র নারায়ণ, বয়স 25, সুশিক্ষিত, কবিতা লেখেন, মাসে 200 টাকা হাত খরচা পান, কোনো নেশা করেন না। বাকি রইল আরেকজন, মানসী, অল্প বয়সী, দারুণ সুন্দরী, সৌদামিনীর শ্বশুরবাড়ির দিকের দুঃসম্পর্কের আত্মীয়া। বাবা মায়ের মৃত্যুর পর সে একান্ত অসহায় হয়ে পড়াতে সৌদামিনী তাকে নিজের কাছে এনে রেখেছেন। উঠতে বসতে সৌদামিনীর তাকে ছাড়া এক মুহূর্তও চলে না। আগে নায়েব পবিত্রবাবুই ছিলেন সৌদামিনীর ডান হাত। মানসী আসার পর তিনি নিজের প্রভুত্ব হারিয়েছেন। এজন্য অবশ্য তিনি মানসীর ওপর বিশেষ খুশি নন। আরও আছে 2 জন দারোয়ান, 3 জন বেয়ারা, 2 জন মালি, সকলেই পুরনো অবিশ্বস্ত। তারা থাকে বাগানের ভেতর আলাদা ঘরে। যেসব বাড়ির লোকের কথা বললাম, সৌদামিনী মারা যাওয়াতে তাদের ক্ষতি বই লাভ হয়নি। সম্পত্তি পেয়ে দ্বিজেন কি করবে কে বলতে পারে। মানসী চাকরি করে না। সৌদামিনীর মৃত্যুর পর তার অবস্থা হয়েছে আরো অসহায়। সে দ্বিজেনের কেউ নয়, তার ভার দ্বিজেন নেবে কিনা সন্দেহ। মানিক জিজ্ঞেস করল, কিন্তু সৌদামিনীর মৃত্যুতে দ্বিজেন কি লাভবান হবেন না? দেখো মানিক, অপরাধীদের নিয়ে মাথার চুল পাকিয়ে ফেললাম। খারাপ লোক কি আমার চোখে ধুলো দিতে পারে? হ্যাঁ, অপরাধীদের টাইপটাই আলাদা। দ্বিজেন সম্বন্ধে খোঁজ নিয়ে জেনেছি সে অত্যন্ত সচ্চরিত্র, তার কোনো দোষই নেই। বিশেষ করে ওর মুখে যে একটা শিশুর মতো সারল্য আছে, সেটা সচরাচর দেখা যায় না। আচ্ছা, সৌদামিনীর দাদা হীরেন্দ্র নারায়ণ কেমন লোক? তিনি খুব একটা সুবিধের লোক নন। মাতাল, জুয়ারি, একা থাকেন, অথচ 1000 টাকা নিয়েও কুলোতে পারেন না। সৌদামিনীর মৃত্যুর সপ্তাহখানেক আগে তিনি এসেছিলেন টাকা চাইতে, সৌদামিনী দেননি। তাই নিয়ে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। হীরেন রাগ করে চলে যান। তবে তাকে নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। কেন? কারণ প্রথমত খুনি বাইরে থেকে এসেছে, তার কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, বোনকে খুন করে হীরেন নিজের পায়ে কুড়ুল মারবেন কেন? সৌদামিনীর মৃত্যু হলে হীরেনের মাসোহারা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, সৌদামিনী কেমন ছিলেন? মৃত্যুর সময় বয়স হয়েছিল 65। একহারা শুকনো চেহারা, কিন্তু এই বয়সেও খুব শক্ত ছিলেন। আরও 15-20 বছর জমকে আরামসে কলা দেখাতে পারতেন। বাবার মতোই একরোখা কৃপণ প্রকৃতির ছিলেন। যা সিদ্ধান্ত নিতেন তা নড়চড় হবার জো ছিল না। পান থেকে চুন খসলেই বিপদ, একেবারে আগুন হয়ে উঠতেন। তার উপরে ছিলেন বেজায় রাশভারী। একমাত্র মানসী আর পবিত্রবাবু ছাড়া কেউ তার কাছে ঘেঁষতে সাহস করত না। সবাই তাকে ভয় পেত। কেউ ভালোবাসত বলে মনে হয় না। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হত্যাকারী কিরকম অস্ত্র ব্যবহার করেছে বলে মনে হয়? ডাক্তারের মতে কোনো ছোড়া জাতীয় কিছু ব্যবহার হয়েছে, কিন্তু ঘটনাস্থলে কোনো ছোড়া টোড়া কিছুই পাওয়া যায়নি। পায়ের চিহ্ন বা আঙুলের ছাপ? কিচ্ছু না। সৌদামিনী কখন মারা গেলেন? আন্দাজ রাত 11টা কি 12টা। সুন্দরবাবু, মামলাটা কিন্তু অসাধারণ। বুড়িকে মেরে কেউ অকারণে কেন খুনের দায় পড়তে চায়?
এই আমারও তো এই একই প্রশ্ন। কিন্তু বুড়িকে নিশ্চয়ই কেউ অকারণে খুন করেনি। তলে তলে একটা মস্ত রহস্য আছে। সুন্দরবাবু জোরে জোরে মাথা নেড়ে বললেন, এসব আমার মোটেই ভালো লাগে না। সূত্রহীন মামলা ঘাড়ে পড়লেই আমাদের পুলিশকে একেবারে নাকানি চোবানি খেতে হয়। কে বললো এই মামলা সূত্রহীন? সূত্র রাজা নগেন্দ্র নারায়ণের বাড়ির ভেতরেই আছে। তুমি যে কি বলো না জয়ন্ত, বাড়ির মধ্যে আর কিছু খুঁজতে বাকি নেই আমার। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন। নগেন্দ্র নারায়ণের বাড়ির দুটো মহলে তো কেউ থাকে না। আমি আর মানিক এক সপ্তাহ যাতে থাকতে পারি এমন ব্যবস্থা করে দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়। ধরতে গেলে দ্বিজেন এখন বাড়ির মালিক, আমি তাকে বললে সে না করবে না। তবে ওখানে গিয়ে থাকলে কি সূত্র মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে? তবে তাই করুন। মাটি ফুঁড়ে না বেরোক, মানুষের মন ফুঁড়ে তো বেরিয়ে আসতেই পারে। বাড়িটা কলকাতার উপকণ্ঠে, তবে জায়গাটার মধ্যে এখনো পল্লীগ্রামের ছাপ রয়ে গেছে। মাঠের পর মাঠ সবুজ, মাঝে মাঝে তাল নারকেল গাছের সমারোহ। একদিকে কালীঘাট থেকে এগিয়ে এসেছে আদিগঙ্গার একটি শীর্ণ ধারা, তার ঝিরঝিরে জলে চিকমিক করছে সূর্যের আলো। অনেক দূরে একখানা দোতলা বাড়ি, তার চারদিকে বাগান। ফটক দিয়ে জয়ন্তর মোটর গাড়ি বাগানের মধ্যে ঢুকল। গাড়িতে রয়েছে জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু। সুন্দরবাবু বললেন, এই হচ্ছে নগেন্দ্র নারায়ণের শহরতলির প্রাসাদ। মানিক বলল, হ্যাঁ, এক সময় হয়তো প্রাসাদ বলা যেত, কিন্তু এখন প্রাসাদের মধ্যে সেই প্রাসাদত্বও নেই, আর বাগানের মধ্যে সেই বাগানত্বও নেই। ওরা তিনজন গাড়ি থেকে নামতেই এক তরুণ যুবক নমস্কার করে কাছে এসে দাঁড়াল। সুন্দর মুখের গড়ন, ছিপছিপে চেহারা, পরিচ্ছন্ন সাজ পোশাকে শৌখিনতা নেই, আছে রুচির পরিচয়। মুখে শিশুসুলভ ছাপ রয়েছে, তবে চিন্তাশীলতারও অভাব নেই। কণ্ঠস্বর অত্যন্ত মার্জিত, যা অপরাধীদের মধ্যে সচরাচর দেখা যায় না। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন শ্রীযুক্ত দ্বিজেন্দ্র নারায়ণ রায়, আর এরাই আপনার অতিথি জয়ন্তবাবু এবং মানিকবাবু। দ্বিজেন্দ্র বলল, নমস্কার। দুনিয়ার ভালো মন্দ কিছুই ব্যর্থ হয় না। এই দেখুন না, আমার দুর্ভাগ্যের জন্যই আপনাদের মতো বিখ্যাত ব্যক্তির সাথে দেখা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। কিন্তু আমি আবার হয়তো এখানকার কারো না কারো দুর্ভাগ্যের কারণ হব। দ্বিজেনের মুখের ওপর একটা ছায়া ঘনিয়ে উঠল। সে তাড়াতাড়ি হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা জমল না। যাই হোক, আপনাদের জন্য সদর মহলে থাকার ব্যবস্থা করেছি, আসুন। দ্বিজেনের ভাবভঙ্গি কেমন যেন সংকুচিত, চোখে কেমন একটা সন্দেহের ছাপ। জয়ন্তর বারবার মনে হতে লাগলো, কেন কেন কেন? দ্বিজেনের সাথে তারা বাড়ির ভেতর ঢুকল। কার্পেট পাতা প্রশস্ত সিঁড়ি, তার পাশে দেওয়ালে বড় বড় তৈলচিত্র, বড় বড় হলঘর, দামি দামি ছবি, মস্ত আয়না, গদি মোড়া চেয়ার, নানা আকারের টেবিল, বিজলিবাতি, ঝান্ডা ইত্যাদি দ্বারা সুসজ্জিত। ঐশ্বর্যের কোনো অভাব নেই, কিন্তু অনাদরে, অবহেলায় সবই বড় শ্রীহীন। যেখানে রয়েছে এমন মূল্যবান আসবাব, সেখানেই চোখে পড়ে কালিঝুলি, মাকড়সার ফাঁদ, আরো কত কলঙ্ক ও মালিন্য। আচ্ছা দ্বিজেনবাবু, সৌদামিনী দেবী পিতার সম্পত্তির মালিক হয়েও তার সদ্ব্যবহার করেননি কেন? সুন্দরবাবু বললেন, বিধবা হওয়ার পর থেকেই পিসিমা সংসারের ওপর থেকে সমস্ত আস্থাই যেন হারিয়ে ফেলেছিলেন। বলতেন, আমি বেঁচে থাকতে কেউ যেন আমার বাবার শখের জিনিসে হাত না দেয়। তার হুকুমের বিরুদ্ধে যাওয়ার সাহস আমার ছিল না। অথচ আপনিই তার উত্তরাধিকারী। না, আমি তার উত্তরাধিকারী নই। সে কি? আমি আগে তার সম্পত্তির উত্তরাধিকারী ছিলাম, কিন্তু এখন আর নই। মৃত্যুর 3 দিন আগে পিসিমা নতুন উইল করে সমস্ত সম্পত্তি জ্যাঠামশাইকে দিয়ে গেছেন। এ কথা আমাকে আগে বলেননি কেন? আমি নিজেও জানতাম না। 3 দিনের জন্য আমি কলকাতার বাইরে গেছিলাম। নতুন উইল হয় সেই সময়, আমার অজান্তে। তারপর কাল আমাদের অ্যাটর্নি হরিদাস চৌধুরীর মুখে খবরটা জানতে পেরেছি। তার মানে সৌদামিনী দেবী যখন মারা যান তখন আপনি এ খবর জানতেন না?
না। আচ্ছা, আপনার জ্যাঠামশাই এই উইলের কথা নিশ্চয়ই জানতে পেরেছেন? না, আপনি তো শুনেছেন পিসিমার সঙ্গে টাকা পয়সা নিয়ে জ্যাঠামশাইয়ের অশান্তি হয়েছিল। তার 2-1 দিন পরেই জ্যাঠামশাই কাউকে কিছু না জানিয়ে কলকাতার বাইরে চলে যান। কোথায় গিয়েছেন, কবে ফিরবেন, কেউ কিছুই বলতে পারছে না। কাজেই নতুন উইল বা পিসিমার মৃত্যুর খবর এখনো তার কানে গিয়ে পৌঁছয়নি। দ্বিজেন্দ্রর কাছ থেকে তাঁদের অ্যাটর্নির বাড়ির ঠিকানা নিয়ে নিলেন সুন্দরবাবু। তারপর জয়ন্তকে বললেন, আজ আসি জয়ন্ত, একটা জরুরি তদন্ত আছে, কাল আবার আসবো। দুখানা পাশাপাশি মাঝারি আকারের ঘর জয়ন্ত ও মানিকের জন্য নির্বাচিত হয়েছিল। প্রত্যেক ঘরের দুদিকেই বারান্দা, একটি ভেতরের উঠোনের দিকে, আরেকটি বাইরের বাগানের দিকে। ঘরে বসেই দ্বিজেনবাবুর সাথে কথা হচ্ছিল জয়ন্ত ও মানিকের। ঠিক এই সময়েই ঘরের ভেতর আরেক ব্যক্তির আবির্ভাব। হৃষ্টপুষ্ট দোহারা চেহারা, শ্যামবর্ণ, মিষ্ট স্মিত মুখ, সমুজ্জ্বল দৃষ্টি, নিরহংকার ভাবভঙ্গি। তিনি ঘরে ঢুকেই উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন, স্বাগত জয়ন্ত বাবু, স্বাগত মানিক বাবু, আমাদের কি সৌভাগ্য। নমস্কার নমস্কার। আসুন পবিত্রবাবু। আপনি আমাকে চিনলেন কি করে? আমার নামই বা জানলেন কি করে? কোনো মন্ত্র বলে নয়, কিন্তু এটা বুঝতে অসুবিধা হয় না যে আপনি এইমাত্র আমাদের উপস্থিতির খবর পেয়েছেন। আরও বুঝতে পারছি খবর পেয়েই দুধের বাটি রেখে তাড়াতাড়ি এখানে ছুটে এসেছেন, কারণ আপনার গোঁফের ডগায় এখনো দুধের দাগ লেগে রয়েছে। এখানে আসবার আপনার আগ্রহ এতই বেশি যে আপনি মুখ ধোবার বা দাগ মোছার সময়টুকু পাননি। খুব তাড়াতাড়ি বলতে গেলে আপনি প্রায় ছুটেই এসেছেন, কারণ ঢোকবার সময় আপনার শ্বাস প্রশ্বাস ছিল দ্রুত। প্রায় 2টো মহল পার হতে হয়েছে। এই বয়সে একটু হাঁপাবেন বই কি। অপরং বা কিং ভবিষ্যতি। মশাই, আপনি তো জাদুকর। এক মুহূর্তে এত বেশি দেখা আর ভাবা ও তো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আপনারা কথা বলুন, আমি বরং আপনাদের খাবার দাবারের একটু ব্যবস্থা করে আসি, কেমন? পবিত্রবাবু যেমন দ্রুত পদে এসেছিলেন তেমনি দ্রুত পদেই চলে গেলেন। জয়ন্ত একটা গোল টেবিলের সামনে বসে পড়ল। তারপর সামনে চেয়ারের দিকে নির্দেশ করে দ্বিজেনকে বসতে বলল। দ্বিজেনের মুখের উপর স্থির দৃষ্টি রেখে জয়ন্ত বলল, আচ্ছা দ্বিজেনবাবু, সুন্দরবাবুর কাছে আপনি বললেন সৌদামিনী দেবী যে নতুন উইল করেছেন তিনি মারা যাওয়ার পরেও তার সঠিক খবর আপনার কাছে ছিল না। সঠিক খবর মানে নিশ্চিত খবর তো? আগে নিশ্চিত বা অনিশ্চিত কোনো খবরই পাইনি, তবে নতুন উইল যে হতে পারে তা আন্দাজ করেছিলাম। কেন, স্পষ্ট করে বলুন তো। দ্বিজেন কিছুক্ষণ নত মুখে স্তব্ধ হয়ে বসে রইল। দ্বিজেনবাবু, কিছু লুকোবার চেষ্টা করলে আপনি নিজেই কিন্তু বিপদে পড়বেন। একটু চেষ্টা করলেই অন্য উপায়ে আপনার গোপন কথা আমি ঠিক জানতে পারবো। আবার কিছুক্ষণের স্তব্ধতা। তারপর নিতান্ত নিরুপায় হয়ে দ্বিজেন বলল, আসলে ব্যাপারটা একেবারেই ঘরোয়া, এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই নেই। সুন্দরবাবুর মুখে মানসীর পরিচয় নিশ্চয়ই পেয়েছেন? হ্যাঁ, শুনেছি তিনি সুরূপা ও সুশিক্ষিতা। কিন্তু ও তো বাইরের পরিচয়। মানুষের মনের পরিচয় পেলে আপনি তাকে দেবী বলে শ্রদ্ধা না করে পারবেন না। আজ 2 বছর ধরে মানুষই আমাদের এখানে রয়েছে। পিসিমাকে দেখাশোনা সব ওই করত। সত্যি কথা বলতে কি, পিসিমার প্রকৃতি ছিল বড়ই রুক্ষ, কিন্তু অনাথা মানসীকে কেবল আশ্রয় দিয়েই তিনি তার উচ্চ মানের পরিচয় দেননি। মানসীর ভবিষ্যতের জন্য তিনি পুরনো উইলে 50,000 টাকার বন্দোবস্তও করেছিলেন। তবু পিসিমা মানসীকে কটু কথায়, রূঢ় ব্যবহারে বড় কষ্ট দিতেন। এ বাড়িতে মানসীর প্রতি সহানুভূতি প্রকাশ করার লোক কেউ ছিল না। মাত্র কয়েকদিনেই সে পিসিমার পক্ষে অপরিহার্য হয়ে ওঠায় বাড়ির সবাই তাকে হিংসে করতে শুরু করে। এমনকি নায়েববাবুর মতো অমায়িক লোকও তাকে সুনজরে দেখতেন না। মানসী সহানুভূতি পেত শুধু আমার কাছ থেকেই। আমাকেই নিজের দুঃখের কথা বলতো। আমার অবস্থাটাও একবার ভাবুন, ছোটবেলাতেই অনাথ হয়েছি। আত্মীয় বলতে শুধুমাত্র পিসিমা। তিনিও আমাকে তাঁর মতো করেই ভালোবাসতেন। কখনো তার মুখ থেকে কোনো আদরের কথা শুনিনি। আমিও সন্তর্পণে তার থেকে নিজেকে সরিয়ে রেখেছি।
নায়েব মশাই আর তার স্ত্রী সুরবালা দেবী আমাকে স্নেহ করলেও তারা তো আমার আত্মীয় নন। ফলে আমি আর মানসী দেবী খুব তাড়াতাড়ি নিজেদের প্রতি আকৃষ্ট হই। আমরা এরপর ঠিক করলাম বিয়ে করব। আর জয়ন্তবাবু, সেখান থেকেই আমাদের দুর্ভাগ্যের সূত্রপাত। কিরকম? পিসিমার কাছে যেদিন আমার মনের ইচ্ছা প্রকাশ করলাম, তিনি ব্যাপারটা মোটেও পছন্দ করলেন না। চিৎকার করে বললেন এ বিয়ে হতে পারে না। আমি তাকে যতই বোঝাই তিনি ততই বেঁকে দাঁড়ান, আর তিনি যতই বেঁকে দাঁড়ান আমিও ততই আমার সংকল্পে দৃঢ় হই। পিসিমার আপত্তির কারণ? আমাদের বংশ। মানসী গরিব অনাথা, কিন্তু আমি এসব মানি না। আমার কথা শুনে পিসিমা তখন আমাকে উইল থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেন। এই ঘটনার কিছুদিন পরেই পিসিমার মৃত্যু হয়। আমার আর আপাতত কিছু জানার নেই। হ্যাঁ, একটা কথা, আমি একবার মানসী দেবীর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু মানসী দেবীর সাথে আপনার কি দরকার? সেই বেচারির সাথে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই নেই। সে বিচার আমি করব। জানেন দ্বিজেনবাবু, গোয়েন্দার প্রথম কাজই হচ্ছে সকলকে সন্দেহ করা। আপনাদের চাকর বাকর দারোয়ান পর্যন্ত আমার সন্দেহের তালিকায় আছে। বেশ, তাই হবে। মানসীকে কি এখন এখানে পাঠিয়ে দেব? না, ওর সাথে কাল সকালে কথা বলবো। দ্বিজেন নমস্কার করে চলে গেল। তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। মানিক বলল, কি বুঝলে জয়ন্ত? অন্ধকারে কিছু আলো দেখতে পেলে কি? এই তো সবে গৌরচন্দ্রিকা, আসল উপন্যাস এখনো শুরু হয়নি মানিক। কিন্তু এই এক বেলাতেই তুমি একটা মস্ত আবিষ্কার করেছো। কিরকম? এতদিন এই খুন ছিল উদ্দেশ্যহীন, এইবারে উদ্দেশ্যের কিছু আভাস পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় এই নতুন উইলের সঙ্গে সৌদামিনী দেবীর খুনের একটা যোগ আছে। হয়তো আছে, হয়তো নেই। মানুষ হিসেবে দ্বিজেনকে কেমন লাগলো? এক আলাপেই কি মানুষ চেনা যায় ভাই? তবে দ্বিজেনকে আমার ভালোই লাগলো। সরল, উদার। যে স্বীকারোক্তি সে করলো তাতে কোনো মারপ্যাঁচ নেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ওই জানলার পর্দার ওপাশে দাঁড়িয়ে গোপনে কে আমাদের কথা শুনছিল? তাই নাকি? দ্বিজেনের যাওয়ার সাথে সাথেই ছায়াটাও সরে গেল। কার কায়া থেকে এই ছায়ার জন্ম? সে কে? পুরুষ না মহিলা? পরদিন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, পবিত্রবাবু সবাই মিলে প্রভাতী চায়ের আসরে বসেছেন। দ্বিজেনবাবুরও থাকার কথা ছিল, কিন্তু তিনি বাড়ির বাইরে কোনো জরুরি কাজে গিয়েছেন। কথায় কথায় পবিত্রবাবু বললেন, জয়ন্তবাবু, বলছি আপনি রাজা নরেন্দ্র নারায়ণের লাইব্রেরি দেখেছেন? মস্ত লাইব্রেরি, অনেক দামি দামি বই আছে। দেখবেন তো, চলুন। লাইব্রেরি দেখে কি লাভ? এখন যদি খুনিকে কেউ দেখিয়ে দেয় তো লাভ হয়। সে তো আপনাদের কাজ মশাই। সবাই মিলে লাইব্রেরির দিকে এগোলেন। লাইব্রেরি ঘরটা প্রকাণ্ড। তার চারিদিকের দেয়ালে অনেকখানি পর্যন্ত ঢেকে দাঁড়িয়ে আছে সারি সারি আলমারি, আর আলমারির থাকগুলো মোটা আর রোগা বইয়ের ঠাসা। বইগুলো পরীক্ষা করতে করতে জয়ন্ত বলল, এখানে দেখছি কোনো নতুন বই নেই। তা কি করে থাকবে? রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো বই কেনা বন্ধ হয়ে গেছিল। সে তো আজকের কথা নয়, আমি তখন এ বাড়িতে আসিনি। ঘরের মাঝখানে একটা লম্বা কাঁচের ডালাওয়ালা কাঠের আলমারি ছিল। সেই দিকে দেখিয়ে জয়ন্ত জিজ্ঞেস করল, ওটা কি? সেকেলে অস্ত্র সংগ্রহ করার শখ ছিল রাজা মশাইয়ের। ওই শোকেসের মধ্যে এই সেগুলোই সাজানো আছে। জয়ন্ত কৌতূহলী হয়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ভালো করে পরীক্ষা করতে লাগলো। প্রাচীন ও মধ্যযুগের হরেক রকম অস্ত্র, ধনুক, তীর, তরবারি, ছোড়াছুরি, খড়গ, কুঠার ও বর্ষা প্রভৃতি আরও কত কি। প্রত্যেক অস্ত্রের গায়ে তেরঙ্গা গোলাপি ফিতের সঙ্গে সংলগ্ন এক একখানা কার্ড। তার উপরে দুই এক লাইনে লেখা ওই অস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস। জয়ন্ত লক্ষ্য করল, এক জায়গায় কার্ডে লেখা আছে ছত্রপতির ছোরা, কিন্তু তার সঙ্গে কোনো অস্ত্র নেই।
সেদিকে পবিত্রবাবুর দৃষ্টি আকর্ষণ করতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। এ কি ব্যাপার? বাড়িতে হত্যাকাণ্ডের আগের দিনও যে ছোড়াখানাকে দেখেছি এই জায়গায়, কোথায় গেল সেটা? এ কি মুশকিল, কে চুরি করলো? ছত্রপতির ছোরা, ব্যাপারটা কি একটু বলুন তো। ছত্রপতি শিবাজি নাকি ওই ছোড়াটা ব্যবহার করতেন, সেজন্যই ওই নাম। এতক্ষণে সুন্দরবাবু যেন জেগে উঠলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি ঠিকই বলেছেন, হত্যাকাণ্ডের আগের দিনেও ছোড়াখানা এইখানেই ছিল। তাতে কোনো সন্দেহই নেই। আমার বেশ মনে আছে, সেই দিনই আমি এই ঘরটি বেয়ারাদের দিয়ে পরিষ্কার করিয়েছিলাম। সৌদামিনী দেবীর কড়া নির্দেশ ছিল যেন সপ্তাহে একদিন আমি এই লাইব্রেরি ঘর পরিষ্কার করাই। দেখছেন না, এই মহলের অন্যান্য ঘরের তুলনায় এই ঘর অতটা দুর্দশাগ্রস্ত নয়। ছোরাখানা চুরি যাওয়া সন্দেহজনক। সৌদামিনী দেবীও তো ছোরার আঘাতেই মারা পড়েছিলেন। আমার মনে হচ্ছে ওই ছোরা দিয়েই সৌদামিনী দেবীর মৃত্যু হয়, আর বাইরের কেউ এই ছোরা চুরি করেনি। আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাড়ির কেউ সৌদামিনী দেবীকে কেন হত্যা করবে? আমরা সকলেই যে তাঁর আশ্রিত। আরে যে ডালে বসে সেই ডালকে কি কেউ কাটতে পারে? না জয়ন্ত বাবু, না না না, আমাকে ক্ষমা করবেন। আমার মাথা ঘুরছে, হাত পা অবশ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। আমি চললুম, আমি চললুম। মাতালের মতো টলতে টলতে পবিত্রবাবু ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জয়ন্ত করুণভাবে মাথা নাড়ল। সুন্দরবাবুর মুখও গম্ভীর। এখানে আর কোনো কাজ নেই। জয়ন্ত, মানিক আর সুন্দরবাবু লাইব্রেরি থেকে বেরিয়ে গেলেন। ঘরে ফিরে তিনজনেই খানিকক্ষণ বোবার মতো বসে রইলেন। এতদিন পরে তাহলে একটা নিরেট প্রমাণ পাওয়া গেল। অপরাধী তাহলে এই বাড়ির ভেতরেই আছে। আমার কি বিশ্বাস জানো জয়ন্ত, আসল হত্যাকারী এই বাড়ির লোক নাও হতে পারে, কিন্তু তাকে সাহায্য করেছে বাড়িরই কোনো লোক। বুঝেছি, আপনি বোধহয় হীরেন্দ্র নারায়ণকেই হত্যাকারী বলে সন্দেহ করছেন। তাছাড়া আর কে? সে লোক ভালো নয়। হত্যাকাণ্ডের 7 দিন আগেও সে টাকার জন্য সৌদামিনী দেবীর সাথে ঝগড়া করেছিল। তার উপর সে নিরুদ্দেশ হয়ে আছে। আমার তো তার উপরেই সন্দেহ হয়। বাড়ির লোক তাকে রাত্রিরে গোপনে দরজা খুলে দিয়েছিল। অস্ত্র পাওয়া যাবে কোন ঘরে তা আগে থেকেই হীরেন জানত। ছত্রপতির ছোড়া দিয়েই কাজ হাসিল করে এখন সে গা ঢাকা দিয়েছে। সুন্দরবাবুর অনুমান ঠিক হলে বলতে হবে যে হীরেন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। সে তখনও আন্দাজ করতে পারেনি যে সৌদামিনী দেবী তাকেই সমস্ত সম্পত্তি দান করে গেছেন। সুন্দরবাবুর অনুমান নিতান্ত অসঙ্গত নয়। এখন দেখতে হবে বাড়ির ভেতরে হীরেনের কোনো সহকারী আবিষ্কার করতে পারি কিনা। তাহলে এখন উঠলুম ভাই, দেখা যাক এই নতুন সূত্রটা ধরে কত দূর এগোতে পারি। সুন্দরবাবু চলে গেলেন। এক ভৃত্য এসে জানিয়ে গেল মানসী দেবী দেখা করতে চায়। একটু পরেই মানসী দেবী ঘরে এসে ঢুকল। রূপসী বটে, চোখ, নাক, মুখ যেন সুপটু শিল্পীর লিখন, রং যেন গোলাপি স্বপ্ন, দেহের গঠন যেন শ্রেষ্ঠ ভাস্করের আদর্শ। কে বলবে একে দরিদ্র, অনাথা, বংশ গৌরবহীনা? ভাবভঙ্গির ভিতর থেকে ফুটে উঠেছে আভিজাত্য। জয়ন্ত এতটা আশা করেনি। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, আসুন আসুন, দয়া করে বসুন। আমার নাম জয়ন্ত, আর ও আমার বন্ধু মানিক। নমস্কার। মানসী চেয়ার টেনে বসল। জয়ন্ত বলল, আমরাই আপনার কাছে যেতুম। জানেন তো, অপ্রীতিকর কর্তব্য পালন করার জন্যই আমরা এখানে এসেছি। আপনার কাছ থেকে কেবল 2-4টে কথা জানতে চাই। মানসী বলল, আপনি না ডাকলেও আমাকে কিন্তু আজ আপনার কাছে আসতেই হতো। কেন? সে কথা পরে বলবো। আমি আগে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। মানসী দেবী, হত্যার রাতের কথা আপনি যা জানেন আমাকে বলুন। আমি যেটুকু জানি সুন্দরবাবুকে সব খুলে বলেছি। আপনি শোনেননি? শুনেছি, তবে অন্যের মুখে শোনা আর নিজের কানে শোনা তো এক জিনিস নয়। বেশ, শুনুন। সৌদামিনী দেবী
অন্যান্য দিনের মতো সেদিনও রাত 9টার সময় ঘুমোতে যান। তার পাশের ঘরে থাকে উমাতারা, তার পরের ঘরে থাকেন পবিত্রবাবু আর তার স্ত্রী সুরবালা দেবী। কিন্তু সেদিন প্রথম রাতে দুখানা ঘরই খালি ছিল। এ পাড়ার কোনো বিয়েবাড়িতে থিয়েটার ছিল, তাই দেখতে উমাতারা এবং পবিত্রবাবু গিয়েছিলেন, আর সুরবালা দেবী গিয়েছিলেন বাপের বাড়ি। মাঝে মাঝে আমাকে অনিদ্রা রোগে ধরে। সে রাতেও কিছুতেই আমার ঘুম আসছিল না। রাত প্রায় 11টা পর্যন্ত ঘুম না আসায় ভাবলাম লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশুনো করে আসি। আমি মাঝে মাঝেই এটা করতাম। সেদিনও ঘর থেকে ওমা হলের দিকে যেতে গিয়ে দেখি পবিত্রবাবু সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার পবিত্রবাবু, থিয়েটার ভেঙে গেল? না, একটার আগে ভাঙবে বলে তো মনে হয় না। আমার ভালো লাগছিল না, তাই চলে এলুম। উমা তারা মনে হয় শেষ না হলে আসবে না। কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? জানিনি তো, আমার অনিদ্রার রোগ আছে। তাই বুঝি লাইব্রেরির দিকে যাচ্ছ? আগে হ্যাঁ, উনিও আমার লাইব্রেরি যাওয়ার কথা জানতেন। একটু হেসে পবিত্রবাবু নিজের ঘরের দিকে চলে গেলেন। লাইব্রেরিতে ছিলাম ঘণ্টাখানেক। কিছুক্ষণ পরেই ঘুমে চোখ জড়িয়ে এলো। নিজের ঘরের দিকে আসতে আসতেই মনে হলো এই মহলের বারান্দা দিয়ে ছায়া মূর্তির মতো কি যেন একটা সরে গেল, কিন্তু কাছে এসে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো চোখের ভুল। দ্বিজেনবাবুর ঘরের কাছে আসতেই তিনি বললেন, কে কে ওখানে? আমি। ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গেছিলাম। ও, তা এখন ঘুম এলো? হ্যাঁ। বেশ, তাহলে একটু আমার কাছেও পাঠিয়ে দিও, কারণ আমারও আজ ঘুম আসছে না। আমি আর কিছু না বলে ঘরে চলে এলাম। তারপর ঘরে এসেই আমি ঘুমিয়ে পড়লাম। সে রাতের কোনো কথাই আমি জানি না। জয়ন্ত কিছুক্ষণ চুপ থেকে বলল, সৌদামিনী দেবীর সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? সম্পর্ক একটা ছিল, তবে নামমাত্র। কিন্তু তাঁর পক্ষে যতটা সম্ভব তিনি আমায় ভালোবাসতেন। আমার মতো একজন লোক না থাকলে তাঁর চলছিলও না। এর আগেও আরো কয়েকজনকে তিনি নিযুক্ত করেছিলেন তার দেখাশোনার জন্য, কিন্তু কেউই তাকে 2-3 মাসের বেশি সহ্য করতে পারেনি। আমিও যে পেরেছি তার প্রধান কারণ হচ্ছে সহ্য করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো অনাথা, কোথায় যাব বলুন? তবু তিনি যে একসময় আমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করেছিলেন, তা থেকে বোঝাই যায় তিনি আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন। পরে অবশ্য তা থেকে আমি বঞ্চিত হই। তার কারণ আপনি দ্বিজেনবাবুর মুখ থেকেই শুনেছেন। দেখুন, এখনো অবধি আমি যা প্রমাণ পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে হত্যাকারী বা তার সহকারী এই বাড়ির মধ্যেই আছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? মানসীর মুখ বিবর্ণ হয়ে গেল। সে থেমে থেমে বলল, আমার কাউকেই সন্দেহ হয় না। এই বাড়ির কেউ এ কাজ করতে পারে বলে আমার বিশ্বাসই হয় না। দ্বিজেনবাবু কেমন মানুষ? মানসীর দুটো ভুরু সংকুচিত হল, তার ঠোঁট দুটো কেঁপে উঠল। অভিভূত কণ্ঠে সে বলল, আপনারা কি তাকেই সন্দেহ করেন? যদি বলি করি, তাহলে বলবো ভুল করছেন। তিনি দেবতা, যাকেই জিজ্ঞেস করবেন সেই আপনাকে এই কথা বলবে। প্রাণী হত্যার বিরোধী বলে আমিষ পর্যন্ত খান না তিনি। তিনি করবেন নরহত্যা? এমন কথা শুনলেও পাপ হয়। যাই হোক, আপনার কি আর কিছু জিজ্ঞেস করবার আছে? হ্যাঁ, আপনি বলছিলেন যে আমি না ডাকলেও আপনাকে আমার কাছে আসতে হতো, কেন? আজ এমন একটা ব্যাপার হয়েছে যার কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার? আমার ঘরে একটা দেওয়াল আলমারিতে আমার কাপড় চোপড় থাকে। আজ সকালে খানকয় কাপড়ের মধ্যে থেকে এই রুমালটা পেয়েছি। এই দেখুন। মানসী একখানা রুমাল জয়ন্তর দিকে এগিয়ে দিল। জয়ন্ত খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে রুমালখানা পরীক্ষা করে মানিককে রুমালটা দিল। কয়েকটা রক্তের ছোপ আর একটা আঙুলের ছাপ। কিন্তু জয়ন্তবাবু, আমার জামা কাপড়ের আলমারিতে এই রক্তমাখা রুমাল কোত্থেকে এলো? ও রুমাল তো আমার নয়। রুমালের কোণে ওই ধোপার চিহ্ন। ও চিহ্ন আমাদেরই ধোপার। তাহলে এটা বাড়ির কোনো লোকেরই সম্পত্তি, কিন্তু এর মালিক কে সেটা তো বোঝার উপায় নেই, কারণ এরকম সাধারণ রুমাল যে কেউ ব্যবহার করতে পারে। আর তাছাড়া এই রক্তমাখা রুমাল মানসী দেবীর আলমারিতে রাখলো কে? আরও একটা প্রশ্ন,
এই রুমাল রক্তমাখা কেন? আচ্ছা, এইসব প্রশ্নের উত্তর পরে খুঁজলেও হবে। আপাতত মানসী দেবী এই অদ্ভুত আবিষ্কারের জন্য আপনাকে ধন্যবাদ। এই রুমালখানাই হয়তো আমাদের মামলার একটা বিরাট বড় সূত্র হতে পারে। আপনি কি বলছেন? এই রুমালখানার সাথে সৌদামিনী দেবীর মৃত্যুর যোগাযোগ আছে? থাকা অসম্ভব নয়। কেউ রুমালখানা আমাকে বিপদে ফেলার জন্য আমার আলমারির ভেতরে রেখে যায়নি তো? তাও অসম্ভব নয়। এখন আমি কি করব? কিছুই না, আপনি ভুলেই যান যে রুমালখানা কখনো দেখেছেন। কাউকে এর ব্যাপারে কিচ্ছু বলবেন না, এমনকি দ্বিজেন বাবুকেও না। ওর কোনো বিপদ হবে না তো? মনে তো হয় না। আমি লক্ষ্য করে দেখেছি তিনি রঙিন রুমাল ব্যবহার করেন। তাহলে এখানেই রুমাল পর্ব সাঙ্গ হোক। এবার আপনি ভালো করে ভেবে বলুন তো, হত্যাকাণ্ডের পরে আপনার ঘরে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কি? ঘটনা যতই তুচ্ছ হোক, আমার কাজে লাগতে পারে। কিছুক্ষণ ভাবার পর মানসীর দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনার কথায় একটা ছোট্ট ব্যাপার মনে পড়ল। হত্যাকাণ্ডের পরের দিনই ওই জামা কাপড়ের আলমারির ঠিক তলায় মেঝের ওপর 3 ফোঁটা রক্ত দেখেছিলাম। 3 ফোঁটা? হ্যাঁ, 3 ফোঁটা। আমি ভেবেছিলাম কোনো আহত বিড়াল বা ইঁদুরের গা থেকে ওই রক্ত পড়েছে, তাই আমি জল ঢেলে দাগগুলো তুলে ফেলেছিলাম। ওই 3 ফোঁটা রক্ত নিশ্চয়ই আপনার কাজে লাগবে না? নিশ্চয়ই লাগবে। 3 ফোঁটা কেন, মাত্র 1 ফোঁটা রক্তই আমার কাছে মূল্যবান। আলমারির ভেতরে রক্তাক্ত রুমাল, বাইরে 3 ফোঁটা রক্ত। এই 2 রক্ত চিহ্নের মধ্যে কি কোনো যোগাযোগ নেই? থাকা উচিত, থাকাই উচিত। মানসী অস্বস্তি ভরা গলায় বলে উঠল, আপনার সব কথাই কেমন হেঁয়ালি ঠেকছে আমার কাছে জয়ন্তবাবু। ও নিয়ে আপনি মাথা ঘামাবেন না মানসী দেবী। আপনি বরং আরেকটু মাথা ঘামিয়ে এটা বলুন যে আরো কোনো তুচ্ছ ঘটনার কথা আমাকে বলতে পারেন কিনা। না, আর কিছুই ঘটেনি। ও, আরেকটা ব্যাপার, সেটা একেবারেই অপ্রাসঙ্গিক। আসলে আমার একটা সায়া খুঁজে পাচ্ছি না। তার মানে হত্যাকাণ্ডের দিন বিকেল থেকে রাতের মধ্যেই ওটা সরানো হয়? হত্যাকাণ্ডের দিন বিকেলে ঘরের আলনায় রেখেছিলাম, আর হত্যাকাণ্ডের পরের দিন সকাল থেকে সেটা পাচ্ছি না। বাড়িতে যে ভীষণ ঘটনা ঘটেছে ওটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আপনি বললেন বলেই মনে পড়ল। আর কোনো ঘটনার কথা মনে পড়ছে কি? মানসী প্রায় মিনিট 3 ভেবেচিন্তে বলল, না। বেশ, আপনি এখন আসতে পারেন। নমস্কার। মানসী চলে গেলে জয়ন্ত চুপ করে বসে কি যেন ভাবল। তারপর মানিককে বলল, মানসী দেবীর ঘরে যেসব ছোট ছোট তুচ্ছ ঘটনা ঘটেছে, স্থান কাল পাত্র হিসেবে সেগুলোর গুরুত্ব একবার ভেবে দেখো মানিক। কিরকম? ঠিক হত্যাকাণ্ডের সময় বা তার কিছু আগে বা পরে মানসীর ঘর থেকে হারিয়েছে একটা সায়া, ঘরের আলমারির তলায় পাওয়া গেছে রক্তের দাগ, আর হয়তো সেই সময়ই আলমারির ভেতরেও ঢুকেছে একখানা রক্তাক্ত রুমাল। আপাতত এগুলো অর্থহীন মনে হলেও এক বিরাট অর্থ বহন করছে। মানসীর অজ্ঞাতসারে খুব সম্ভবত হত্যাকাণ্ডের রাতে তার ঘরে এক বাইরের লোকের আবির্ভাব হয়েছিল। এখন প্রশ্ন, সে কে? সে শত্রু না মিত্র? কেনই বা সে সামান্য একটা সায়া চুরি করতে গেল? আর সায়াটা গেলই বা কোথায়? আর মানসীর ঘরে ওই রক্তের দাগ, ওটা কার রক্ত? সৌদামিনী দেবীর? নাকি যে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করেছে তার? যদি তার হয় তাহলে প্রশ্ন, আলমারির সামনে দাঁড়িয়ে সে কি করছিল? কি করছিল? রক্তাক্ত রুমালটা আলমারিতে রাখছিল কেন? কেন কেন কেন? নিজের রক্তাক্ত রুমাল মানসী দেবীর আলমারিতে রাখলে তার কি উপকার, বা মানসী দেবীরও কি অপকার? এই শেষ প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা প্রায় পাগলা গারদের বাসিন্দার মন বোঝার মতোই বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে জয়ন্ত প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে বলল, হয়েছে হয়েছে। আরে খেপে গেলে নাকি? কি কি হয়েছে কি? আলমারির ভেতরে সে হাত দিয়েছিল মানসী দেবীর ক্ষতি করার জন্যেই। রক্তাক্ত রুমালটাও কি ওই কারণেই রাখা? না, ওই রক্তাক্ত রুমাল তো মানসীর বিরুদ্ধে না লেগে তার নিজের বিরুদ্ধেই কাজে লাগবে। ওটা আলমারির ভেতরে পড়ে যায় তার অজান্তেই। এছাড়া ওই রুমালের কোনো মানেই হয় না। কিন্তু জয়ন্ত, আলমারির মধ্যে মানসীর পক্ষে ক্ষতিকারক কিছু পাওয়া গেছে কি? কেন যে পাওয়া যায়নি সেটাই বুঝতে পারছি না। মানিক, জল বেশ ফুটে উঠেছে, ভাত সেদ্ধ হতে আর বেশি দেরি নেই। শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা
ছত্রপতির ছোরা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। পরের দিন সন্ধে, বাগানে আলো আঁধারির খেলা। বড় বড় গাছের বুকের ভেতর থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কলরব। আজকে চাঁদের ছুটির দিন। একটু পরেই অমাবস্যা পাতবে অন্ধকারের আসর। এই সময় জয়ন্তদের ঘরে এসে ঢুকল দ্বিজেন। জয়ন্ত ঘরে একাই ছিল। দ্বিজেন তাকে বলল, জয়ন্তবাবু, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলুন দ্বিজেন বাবু। জয়ন্তবাবু, আজ দুটি খবর শুনবেন, একটি ভালো, অপরটি মন্দ। বাগানের দিকের বারান্দার উপরে ছিল 3টে জানলা ও একটা দরজা। একটা মাত্র জানলাই খোলা ছিল। সেই জানলাটার দিকে তাকিয়ে জয়ন্ত উঠে দাঁড়ালো এবং টেবিলের ওপর থেকে একটা পাউডারের কৌটো তুলে নিয়ে বলল, একটু অপেক্ষা করুন দ্বিজেন বাবু, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। জয়ন্ত দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে গেল। মিনিট দেড়েক পরেই ঘরে এসে জয়ন্ত বলল, আগে সুখবরটা কি শুনি। আমি আবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। তাই নাকি? কিভাবে? জ্যাঠামশাই হার্ট ফেল করে মারা গিয়েছেন। কোথায়? এলাহাবাদে। কিন্তু আইনত সম্পত্তির উত্তরাধিকারী তো তিনি কি কোনো উইল করে গিয়েছেন? আগে না, পিসিমার নতুন উইল হওয়ার আগেই উনি মারা গেছেন। ট্রেন যখন এলাহাবাদ স্টেশনে পৌঁছয় সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই খবর কি আজ পেলেন? হ্যাঁ, তার দেহ শনাক্ত করতে দেরি হয়। পুলিশ অনেক সন্ধান করার পর জানতে পারেন তিনি আমাদের আত্মীয়। বুঝলাম, এ এক সুসংবাদই বটে। কিন্তু আপনার মুখ এত বিরস কেন? জ্যাঠামশাইকে খুব ভালোবাসতেন বুঝি? ভালোবাসার পথ তিনি রাখেননি। আমার কাছে প্রায় অপরিচিতই ছিলেন। পিসিমার সম্পত্তির উত্তরাধিকারী বলে আমাকে ঘৃণাই করতেন, কথাও বলতেন না। তার মৃত্যু অবশ্যই দুঃখজনক, কিন্তু আত্মীয় বিয়োগের কষ্ট আমার নেই জয়ন্তবাবু। তাহলে? দ্বিজেন কিছুক্ষণ ঘাড় হেঁট করে নীরবে বসে থাকল। তারপর মুখ তুলে করুণ স্বরে বলল, আমি বোধহয় এই সম্পত্তি ভোগ করার সুযোগই পাব না। সে কি? আগে হ্যাঁ, কিন্তু আপনি আগে এটা বলুন যে খুনির কোনো খবর আপনারা পেয়েছেন কিনা। জয়ন্ত ওর কথার কোনো উত্তর না দিয়ে জানলার পর্দাটা টেনে খুলে দিল। তারপর বলল, বড্ড গুমোট করছিল, তাই জানলার পর্দাটা একটু সরিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যেন কি জানতে চাইছিলেন? খুনির সন্ধান। হ্যাঁ, আমরা জানি খুনি এই বাড়িরই লোক। তার কিছু কিছু কীর্তির আভাস আমরা পেয়েছি। মানসী দেবীর ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া যায়। তিনি নিজে এ কথা আমার কাছে স্বীকার করেছেন। অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। মানসী মিথ্যে কথা বলেছে। তিনি কেন মিথ্যে কথা বলবেন? তা আমি জানি না, সে মিথ্যে কথা বলেছে। বেশ, আপনারা আর কি জানেন বা জানেন বলে মনে করেন? কোন অস্ত্র দিয়ে আপনার পিসিমাকে হত্যা করা হয়েছে তা জানতে পেরেছি। কোন অস্ত্র? ছত্রপতির ছোরা। দ্বিজেন একখানা কোষবদ্ধ ছোরা টেবিলের উপর রেখে বলল, এই নিন, ছত্রপতির ছোরা। জয়ন্ত টেবিল থেকে ছোরাখানা তুলে নিয়ে ভাবলেশহীন মুখে পরীক্ষা করতে লাগল। রূপা খচিত চামড়ায় তৈরি। ছোরার হাতল হাতির দাঁতের, তার উপরে মূল্যবান পাথর বসানো সোনার কাজ। ফলা নীল ইস্পাতের, 7 ইঞ্চি লম্বা। ফলার উপরে শুকনো রক্তের দাগ। ছোরাখানা আবার কোষবদ্ধ করে টেবিলের উপর রেখে দিয়ে জয়ন্ত বেশ সহজ স্বরেই বলল, ছোরাখানা কোথায় পেলেন? ঠাকুরদার লাইব্রেরি থেকে। এতদিন এটা কোথায় ছিল? আমার কাছেই। তারপর? তারপর আর বিশেষ কিছু বলার নেই। ওই ছোরা দিয়েই আমি পিসিমাকে খুন করেছি। পুরো 1 মিনিট ধরে জয়ন্ত দ্বিজেনের নীরব মুখের দিকে তাকিয়ে রইল, মর্মভেদী দৃষ্টিতে, যেন সে তার মনের যত গোপন কথা বের করে আনতে চায়। তারপর নীরব হেসে বলল, এই পাপ কেন করলেন দ্বিজেনবাবু? করব না? কেন করব না? তিনি আমাকে পথের ভিখারি করতে চেয়েছিলেন, এমনকি মানসীকে দেওয়া 50,000 টাকা কেড়ে নিতে চেয়েছিলেন। কেন আমি হাত পা গুটিয়ে অত্যাচার সহ্য করব? কোনো মানুষই তা পারে না। পিসিমা বৃদ্ধ, সন্তানহীনা বিধবা। তাকে ইহলোক থেকে সরিয়ে দিলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না।
নিজের জীবন সার্থক করার জন্য তাকে হত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অবশ্য তখনও যদি জানতাম যে নতুন উইল আগেই হয়ে গেছে, তাহলে তাকে মেরে কলঙ্কিত হতাম না। আপনি যে আমাকে এই কথাগুলো বললেন, তার ফল কি হতে পারে জানেন তো? আগে জানি, ফাঁসি। দোষ স্বীকারের পরে কোনো খুনি কি জীবনের আশা করে? আপনার মৃত্যুর পর মানসী দেবীর কি হবে ভেবে দেখেছেন? দ্বিজেন্দ্র নারায়ণ যেন মনের মধ্যে চরম আঘাত পেয়ে শিউরে উঠল। ভাঙা গলায় বলল, তার কথা ভাবলেই আমার পাগলের মতো দশা হয়। মানুষ এই কথা শুনলে আত্মহত্যা করবে। দোহাই জয়ন্তবাবু, এখন আর মানুষের কথা মনে করিয়ে দেবেন না। তাকে তাকে আমি একেবারেই ভুলে যেতে চাই। ভোলা কি এতই সহজ? না, সহজ নয়, সহজ নয়। কিন্তু উপায়ও যে নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, উপায় নেই। না না না, উপায় আছে, কিন্তু তা অসম্ভব। কি অসম্ভব দ্বিজেনবাবু? আপনি আমাকে মুক্তি দিতে পারেন? নিজের জন্য চাইছি না, মানুষের জন্য চাইছি। আমার মরা বাঁচার ওপরেই তার মরা বাঁচা নির্ভর করছে জয়ন্তবাবু। সবই বুঝলাম দ্বিজেনবাবু, কিন্তু আমি আপনাকে কি করে মুক্তি দিতে পারি? আপনি ছাড়া তো আর কেউ জানে না যে আমি খুনি। পুলিশের ওপর আমার কোনো আস্থা নেই। আপনি তো সরকারি গোয়েন্দা নন। আপনি যদি এই মামলার ভার ত্যাগ করেন, তাহলে আমি মুক্তি পাই। কিন্তু খুনিকে ছেড়ে দিলে যে আমার দুর্নাম হবে। জয়ন্তবাবু, একবার ভেবে দেখুন, দুদিন পরেই আমি বিপুল সম্পত্তির মালিক হব। আপনি যদি এই মামলা ছেড়ে দেন, তাহলে কোন দিক দিয়ে লাভবান হবেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? না না না, ঘুষ নয়, কৃতজ্ঞতার দাম। বেশ, কত টাকা দেবেন? আপনিই বলুন। 5,000। আরো বাড়িয়ে বলুন। 10? না না না, তাও হলো না। 15? আমি আপনাকে 25,000 টাকা দিতে রাজি আছি। তারিখ না দিয়ে আমি আজকেই চেক লিখে দিচ্ছি। সম্পত্তি হাতে এলেই আপনার টাকা পাবেন। জয়ন্তবাবু, আপনি আমাকে বাঁচালেন। এই চেকখানা গ্রহণ করুন। এতক্ষণ চোখে আমি অন্ধকার দেখছিলাম। জয়ন্ত মুখ টিপে হেসে বলল, এইবার নিশ্চয়ই আলো দেখতে পেয়েছেন। অতঃপর আপনাকে এক্ষুনি একটি কাজ করে আসতে হবে। ছত্রপতির ছোরাখানা আবার যথাস্থানে রেখে আসুন। এখনই রেখে আসছি, এখনই। দ্বিজেনের প্রস্থানের মিনিট 5 পরেই মানিকের সাথে সুন্দরবাবু প্রবেশ করলেন। সুন্দরবাবু, কতক্ষণ? বেশ খানিকক্ষণ। মানিকের মুখে শুনলুম দ্বিজেনের সাথে নাকি তোমার গোপন পরামর্শ চলছিল। ঠিক পরামর্শ নয় সুন্দরবাবু, খুনি নিজের মুখে দোষ স্বীকার করে গেল। খুনি? হ্যাঁ, কে খুনি? দ্বিজেন্দ্র? তাই তো সে বলে গেল। আর তুমি তাকে ছেড়ে দিলে? তা দিলুম বই কি, সে যে আমাকে ঘুষ দিয়ে গেল। যা মন্দার বাজার পড়েছে, লোভ সামলাতে পারলাম না। বিশ্বাস না হয় ওই তো চেক আছে, দেখে নিন। মানে তুমি ঘুষ নিয়ে খুনিকে ছেড়ে দিলে? জয়ন্ত, এসব কি হচ্ছে? কিছুই না, একজন নিরপরাধকে ধরা তো আইনত অপরাধ, তাই না সুন্দরবাবু? এসব কি হেঁয়ালি করছো বলো তো? একবার বলছো সে নিজে মুখে খুনের কথা স্বীকার করেছে, আবার বলছো সে নিরপরাধ। সব বলছি। দেখুন, মানসী দেবীর আলমারির ভেতরে যে রুমাল পাওয়া গেছে তা কিন্তু সাদা রঙের। দ্বিজেন ওরকম রুমাল ব্যবহার করে না। আমার দৃঢ় বিশ্বাস সে রুমালখানা খুনিরই সম্পত্তি। দ্বিজেন খুনি হলে মানসীকে বিপদে ফেলার জন্য কখনোই তার আলমারির ভেতরে রেখে আসতো না, কারণ মানসীকে সে ভালোবাসে। তাকে বিয়ে করার জন্য সে সম্পত্তি থেকে স্বেচ্ছায় বঞ্চিত হতে বসেছিল। আর ওই রুমালখানা নিজের হলেও ওখানে আলমারির ভেতরে রেখে আসতো না, কারণ তাতে তার নিজেরই বিপদের সম্ভাবনা। যেচে বিপদে পড়বে বলে কেন সে নিজের রুমাল মানসীর আলমারির ভেতরে রাখবে? তোমার তো বিশ্বাস রুমালখানা তার মালিকের অজ্ঞাতসারেই আলমারির ভেতরে পড়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু রুমালের মালিক হত্যাকাণ্ডের পরে মানসীর আলমারির ভেতরে হাত দিয়েছিল কেন অনুমান করতে পারেন সুন্দরবাবু? হ্যাঁ, আলমারির ভেতর থেকে হয় কিছু নিতে, নয় ওখানে কিছু রাখতে গিয়েছিল। আমার তো মনে হয় হত্যাকারী কিছু রাখতেই গিয়েছিল। মানসীর একটা সায়া সেখানেই হারিয়েছিল বটে, কিন্তু সেটা ছিল আলমারির ওপরে। আমার মনে হয় হত্যাকারী কিছু একটা রাখতেই গিয়েছিল, হয়তো ছত্রপতির ছোরা। আরে, ছোড়াখানা তো দ্বিজেনের কাছে, আর সে নিজের মুখে তোমার কাছে অপরাধ স্বীকারও করে গেছে। তবুও বলবো সে অপরাধী নয়। তার মুখ, চোখ, ভাবভঙ্গি, কথার ধরন ধারণ প্রকাশ করে দিচ্ছিল যে সে অপরাধী নয়।
দ্বিজেন মিথ্যে বলছিল। আর কেন যে এমন মিথ্যে কথা বলে গেল তার কারণও আমি আন্দাজ করতে পেরেছি। কারণটা কি বলো না? সেটা এখনো বলার সময় হয়নি। আচ্ছা, ওসব এখন থাক। আপনাকে আজই একটা কাজ করতে হবে। এই বাড়ির সবার ডান হাতের আঙুলের ছাপ নিতে হবে, ঝি চাকর সবার। কাল সন্ধ্যের আগে আবার এখানে আপনাকে আসতে হবে। খুব সম্ভবত সেই সময়ই হত্যাকারীকে আপনার হাতে তুলে দিতে পারবো। আপাতত সুন্দরবাবু, মানিক, একটু বাইরে চলুন তো। বাইরে এসে সুন্দরবাবু এদিক ওদিক দৃষ্টি চালনা করে বললেন, বাবা, বাইরে তো অমাবস্যার অন্ধকার। জয়ন্ত একটা জানলার কাছে গিয়ে টর্চ টিপে আলো ফেলে বলল, এই যে, আমি অন্ধকারে আলোকপাত করার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জানলার তলায় সাদা মতো কি ছড়ানো রয়েছে হে? হ্যাঁ, আরে পায়ের দাগ না? হ্যাঁ, পাউডারের গুঁড়োর মাঝে হত্যাকারী কিংবা তার সহকারীর পায়ের চিহ্ন। ঠিক এইখানেই যে কারুর আবির্ভাব হবে তুমি কেমন করে জানলে জয়ন্ত? কোনো মূর্তি আগেও এখানে আড়ি পাততে এসেছেন। আন্দাজে ধরেছিলাম আজও তিনি দয়া করে আসবেন। অন্য জানলা দুটো বন্ধ রেখে এই জানলাটা খোলা রেখেছিলাম। তবে তাকে বেশিক্ষণ দাঁড়াতে দিইনি। পর্দা সরাতেই তিনি পালিয়েছেন। কিন্তু তার সময় ফুরিয়ে এসেছে, আর তিনি আমাদের ফাঁকি দিতে পারবেন না। পরের দিন সকালে চা পানের পর জয়ন্ত বাড়ির ভেতরের বারান্দায় পায়চারি করছে। এমন সময় দেখল দুজন বেয়ারা নিয়ে পবিত্রবাবু লাইব্রেরির দিকে যাচ্ছেন। পবিত্রবাবু জয়ন্তকে দেখে বললেন, লাইব্রেরিটা সাফাই করতে যাচ্ছি। সপ্তাহে একদিন করে লাইব্রেরি পরিষ্কার করাতে হবে, এই ছিল তাঁর আদেশ। এখনো তার অন্ন খাচ্ছি মশাই, তার আদেশ পালন করব না। কিন্তু এইবার বোধহয় আমার অন্ন উঠল। নতুন মনিব কি আর আমার মতো বুড়ো ঘোড়াকে কাজে বহাল রাখতে চাইবেন? সবই নিয়তির খেলা। আসি মশাই। অত্যন্ত দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে পবিত্রবাবু এগিয়ে গেলেন। জয়ন্ত পবিত্রবাবুর যাওয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবল, নতুন মণি বলতে উনি কাকে বলতে চাইলেন? হীরেন্দ্র নারায়ণ না দ্বিজেন্দ্র নারায়ণ? লাইব্রেরি থেকে পবিত্রবাবুর উত্তেজিত কণ্ঠের সাড়া পাওয়া গেল। জয়ন্ত বাবু, শিগগির একবার এদিকে আসুন। জয়ন্ত বাবু! তাড়াতাড়ি যাওয়ার কোনো চেষ্টাই করল না জয়ন্ত। ব্যাপারটা আন্দাজ করে মনে মনে হেসে ধীরে ধীরে লাইব্রেরির ভিতর গিয়ে হাজির হল। যা ভেবেছে ঠিক তাই। শোকেসের পাশে পবিত্রবাবু থ হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। কি হলো মশাই, আপনি সৌদামিনী দেবীর প্রেতাত্মা দেখলেন নাকি? তা দেখলেও আমি এতটা অভিভূত হতাম না। কিন্তু এ যে সেই ছত্রপতির ছোরা, যেটা হত্যার দিন অদৃশ্য হয়েছিল আর হত্যার পরে আবার যথাস্থানে ফিরে এসেছে। কি করে জানলেন যে ওই ছোরা দিয়েই সৌদামিনী দেবীকে হত্যা করা হয়েছে? সেদিন আপনারাই তো এই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু ঠিক ঘটনার দিনে ছোরাখানা চুরি বা গেল কেন, আর চোরে আবার তা ফিরিয়ে দিলেই বা কেন? তবে কি হত্যাকারী এখনো এই বাড়ির মধ্যেই আছে? থাকতেও পারে। বাপরে, বলেন কি মশাই? ছোরাখানা শোকেসের মধ্যে থেকে বার করুন দেখি। পবিত্রবাবু শিউরে উঠে বললেন, আমি মরে গেলেও পারবো না। যদি ওর ওপরে সৌদামিনী দেবীর রক্ত লেগে থাকে, না না না, ও ছোরা স্পর্শ করলেও মহাপাপ। তাহলে ও ছোরা ছুঁয়ে কাজ নেই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন, আমি বাগানে একটু বেরিয়ে আসি। পবিত্রবাবুর হতভম্ব মুখের সামনে দিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে জয়ন্ত অ্যাটর্নি হরিদাস চৌধুরীর সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে জানতে পারল নতুন উইলের সাক্ষী ছিলেন পবিত্রবাবু। একবার পুরনো উইলটাও ভালো করে দেখে নিল। বাসায় ফিরে জয়ন্ত পবিত্রবাবুকে জিজ্ঞেস করল, পবিত্রবাবু, আপনি যে নতুন উইলের সময় সাক্ষী ছিলেন তা তো জানতাম না। ও কথা তো বাড়ির সবাই জানে। এ বাড়িতে আমি ছাড়া উইলের সাক্ষী হবেই বা কে? তাহলে সৌদামিনী দেবী যখন দ্বিজেনকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে উদ্যত হলেন, আপনি তাকে বাধা দেননি কেন? এ কি বলছেন জয়ন্তবাবু? দ্বিজেনকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি।
আপনি সৌদামিনী দেবীকে জানেন না? তাকে এতটুকু নোয়ানো অসম্ভব। আমাকে দ্বিজেনের পক্ষ নিতে দেখেই তিনি অগ্নিমূর্তি ধারণ করে যেসব কথা বললেন সেসব না প্রকাশ করাই ভালো। আপনি কর্তব্য করেছেন দেখে বড়ই ভালো লাগলো। এখন আপনি আমার একটা উপকার করতে পারেন? আজ সন্ধ্যের আগে একটা বড় ঘরে বাড়ির সকলকে নিয়ে জড়ো করতে পারবেন? পারবো, কিন্তু কেন বলুন তো? আজ একটা অভিনয় হবে। অভিনয়টা কারা করবে? আমরা সকলেই। সন্ধেবেলা একটা বড় হল ঘরে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। একদিকে পাশাপাশি বসে আছে জয়ন্ত, মানিক, সুন্দরবাবু ও আরো কয়েকজন পুলিশ কর্মচারী। অন্যদিকে বসে আছেন দ্বিজেন, পবিত্রবাবু, মানসী, সুরবালা, উমাতারা, সিন্ধুবালা, বিন্দুবালা এবং বাড়ির আরো কয়েকজন ভৃত্য ও দারোয়ান। সুন্দরবাবু বললেন, তাহলে জয়ন্ত, তুমি পালা শুরু করো। বেশ। দ্বিজেনবাবু, সৌদামিনী দেবীকে হত্যা করেছে কে? আপনি? দ্বিজেন হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর মাথা নিচু করে চুপ করে রইলেন। এখন কি কথা অস্বীকার করতে চান? কিন্তু মনে রাখবেন, আপনি নিজেই আমার কাছে অপরাধ স্বীকার করেছেন। আমার কিছুই বলার নেই। ওপাশ থেকে পবিত্রবাবু বলে উঠলেন, অসম্ভব! দ্বিজেন কিছুতেই হত্যাকারী হতে পারে না। থামুন পবিত্রবাবু, আমাকে কেউ বাধা দেবেন না। দ্বিজেন যে হত্যাকারী নয় তা আমি খুব জানি। দ্বিজেনবাবু আমায় মিথ্যে বলেছেন, নয় কি দ্বিজেনবাবু? আর সেটা অন্য কাউকে বাঁচাবার জন্যেই। দ্বিজেনের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। দ্বিজেন কোনো ক্রমে বলে উঠল, দয়া করুন জয়ন্তবাবু, আপনি আমাকে দয়া করুন। দয়া? বাঘ মারতে গিয়ে শিকারি করবে দয়া? অপরাধী ধরতে এসে গোয়েন্দা করবে দয়া? যাকে বাঁচাবার জন্য আপনি ফাঁসির দড়ি গলায় পড়তে চেয়েছিলেন তিনি কে? এখনো বলবেন না? তাহলে আমিই বলছি। সৌদামিনী দেবীকে হত্যা করেছেন মানসী দেবী। দ্বিজেন মর্মান্তিক আর্তনাদ করে উঠল। না না! সকলের বিস্মিত দৃষ্টি মানসীর উপরে গিয়ে পড়ল বিদ্যুতের মতো। কিন্তু মানসীর মুখে নেই কোনো ভাবের রেখা। মূর্তির মতো স্থির তার দেহ। দ্বিজেনবাবুকে জিজ্ঞেস করা বৃথা। দুয়ে দুয়ে মিলিয়ে 4 করে নিতে হবে আমাকেই, এবং তা করলে মোটামুটি ব্যাপারটা দাঁড়ায় এরকম। দ্বিজেনবাবু মাঝরাতে ঘরে শুয়ে আছেন, বাইরে শব্দ পেয়ে সাড়া দিয়ে জানলেন মানসী দেবীও জেগে আছেন। সেই রাতেই নিহত হলেন সৌদামিনী দেবী। সকলেই জানে হত্যাকারী বাড়িরই লোক। গত রাতের কথা ভেবে দ্বিজেনবাবুর মনে হলো অত রাতেও কেন জেগেছিলেন মানসী দেবী। আরও একটি কারণ থাকতে পারে সন্দেহ করার। নতুন বিলে সৌদামিনী দেবী মানসীর বরাদ্দ 50,000 টাকা থেকে তাকে বঞ্চিত করেছিলেন। সুতরাং তার উপরে আক্রোশ থাকা অস্বাভাবিক নয়। তাই নিজের সন্দেহ ভঞ্জন করার জন্যই চুপি চুপি মানসীর ঘরে গিয়ে তার আলমারির ভেতর থেকে আবিষ্কার করলেন রক্তমাখা ছত্রপতির ছোরা। এরপর তিনি তাকে উদ্ধার করার জন্যই নিজের জীবনকে উৎসর্গ করতে উদ্যত হলেন। কি দ্বিজেনবাবু, আমার অনুমান সঠিক তো? দ্বিজেন নিরুত্তর। তার অবস্থা জীবনমৃতের মতো। আপনি আশ্বস্ত হন দ্বিজেনবাবু, কারণ আপনি মিথ্যে ভয় পেয়ে মিথ্যে কথা বলেছেন। আমি অভয় দিয়ে বলতে পারি, মানসী দেবী হত্যা করেননি। ঘরের ভেতর গভীর স্তব্ধতা। মানুষের নির্বাক, নিস্পন্দ। দ্বিজেন আশ্বস্তির নিঃশ্বাস ফেলল। পবিত্রবাবু, এবার আপনাকে কয়েকটা কথা বলার আছে। আজ অ্যাটর্নি বাড়ি গিয়ে জানতে পারলাম প্রথম উইলে সৌদামিনী দেবী আপনার জন্য বরাদ্দ করেছিলেন 20,000 টাকা। নতুন উইলে আপনার জন্য 1 পয়সাও ছিল না। আপনি নিশ্চয়ই জানতেন। এর কারণ আপনি নিজেই আমাকে বলেছেন। দ্বিজেনবাবুর পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনি বঞ্চিত হয়েছিলেন। হ্যাঁ, জানতাম। আপনার দ্বিজেনবাবুর পক্ষ সমর্থন করার মানে আত্মপক্ষ সমর্থনও। নতুন বিলে মালিক ছিলেন হীরেন্দ্র নারায়ণ। তিনি আপনাকে ঘৃণা করতেন, ফলে তিনি সম্পত্তির মালিক হলে আপনাকে চাকরি থেকে তাড়াতেন। ব্যাপারটা সেরকমই দাঁড়ায় বটে। তাহলে একসঙ্গে 20,000 টাকা আর চাকরি খুইয়ে
আপনি নিশ্চয়ই সৌদামিনী দেবীকে ধন্যবাদ দেননি, তাই ক্রোধে উন্মত্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন আপনি। আপনি কি আজগুবি কথা বলছেন? আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। সৌদামিনী দেবীকে হত্যা করে নিজে নিরাপদ থাকার জন্য সমস্ত সন্দেহ এমন এক নিষ্পাপ নির্দোষ মহিলার দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, যার উপর আপনি সন্তুষ্ট ছিলেন না। কার ওপরে সন্তুষ্ট ছিলাম না? মানসী দেবীর ওপরে। একেবারে বাজে কথা। প্রথমত আপনি ছত্রপতির ছোরাটা মানসী দেবীর আলমারিতে রাখেন, তারপর আপনার মনে হয় প্রমাণটা আরেকটু দৃঢ় করা উচিত। মানসী দেবীর সায়াটা রক্তলিপ্তও করতে চান। সৌদামিনী দেবীর ঘরে গিয়ে মৃতদেহর ক্ষত থেকে রক্ত সংগ্রহ করা চলতো, কিন্তু যে কোনো মুহূর্তেই লাইব্রেরি থেকে মানসী দেবী এসে পড়তে পারতেন, আর আপনি সেদিনই হাতে নাতে ধরাও পড়তেন, কারণ মানসী দেবী নিজের ঘরের দিকেই আসছিলেন। দূর থেকে আপনাকে দেখেও উনি চিনতে পারেননি। চটপট কাজ সারার জন্য আপনি নিজের বাঁ হাত থেকে অল্প কেটে সায়াটিকেও রক্তাক্ত করেন, তারপর ছোরা আর সায়া আলমারির মধ্যে গুঁজে রেখে পালিয়ে আসেন। আপনি তো দেখছি দিব্যি বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন। প্রমাণ কই? দ্বিজেনবাবু, আলমারির মধ্যে আপনি ছোরার সঙ্গে সায়াও পেয়েছিলেন নিশ্চয়ই, সেটা কোথায় গেল? পুড়িয়ে ফেলেছি। আরো শুনুন পবিত্রবাবু, আপনি যে রোজ ডক্টর ডিএন বসু চেম্বারে যান আপনার বাঁ হাতের ক্ষত ব্যান্ডেজ করতে, এ খবরও পুলিশ পেয়েছে। ছোরাখানা প্রাচীন, তাই আপনার সামান্য ক্ষত বিষিয়ে উঠেছে। আপনি জামার বাঁ আস্তিন গোটান, তাহলে সকলেই ব্যান্ডেজ দেখতে পাবেন। আমার হাতে ব্যান্ডেজ আছে বলেই কি আমি হত্যাকারী বলে প্রমাণিত হই? আপনি আমাদের জানলায় আড়ি পেতে শুনতেন। আপনার পায়ের চিহ্ন আমি সংগ্রহ করেছি, একটু মেলালেই ধরা পড়ে যাবেন। তাতেও কি আমার নরহত্যা করা প্রমাণ হয়? হ্যাঁ, প্রমাণ দেখান। যত সব রাবিশ কথা। তাহলে এইবারে আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতেই হয়। ছোরা দিয়ে হাত কাটার পর আপনি যে রুমাল ক্ষতর ওপর চেপে ধরেছিলেন, সেই রুমালই আপনার অসাবধানে আলমারির ভেতরে পড়ে যায়। ওই রক্তাক্ত রুমালের ওপরে আপনার ডান হাতের আঙুলের ছাপ পাওয়া যায়। কাল পুলিশের পরীক্ষায় নিশ্চিতভাবে জানা গেছে যে রুমালের ওপর আপনারই আঙুলের ছাপ। আপনার আর কিছু বলার আছে? পবিত্রবাবুর মুখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল এবং তার কপালের দুই দিকে শিরা ফুলে উঠল। তারপরে বিকট চিৎকারের সাথে সাথে দুই হাত শূন্যে আঁচড়াতে আঁচড়াতে দড়াম করে পড়ে গেলেন মেঝেতে। সবাই তার কাছে ছুটে গেল। পবিত্রবাবুর দেহ দুই তিনবার নড়ে চড়ে একেবারে স্থির হয়ে গেল। তিনি ইহলীলা ত্যাগ করলেন। ভেরি আনফর্চুনেট। এখানে আর আমাদের কাজ নেই মানিক, সরে পড়ি চলো, আমাদের কর্তব্য শেষ। জয়ন্ত বেরিয়ে এলো, পেছন পেছন মানিক। ঘরে এসে ওরা জিনিসপত্র গোছগাছ করছে, এমন সময় মানসীকে সঙ্গে নিয়ে ঘরের ভেতর ঢুকতে ঢুকতে দ্বিজেন বলল, অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, আপনার জন্যই আমরা নবজীবন লাভ করলাম। আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। দুজনকে হাত ধরে তুলে জয়ন্ত বলল, আমি প্রার্থনা করি আপনাদের জীবন আনন্দময় হোক। এই বলে পকেট থেকে চেকটা বার করে দ্বিজেনকে বলল, এই নিন আপনার চেক। দু হাত জোর করে দ্বিজেন বলল, না না, ও চেক আপনারই। তাই নাকি? সুন্দরবাবু, একটা নতুন চুরুট ধরান তো। শুনেছি আগেকার দিনে শখের বাবুরা 10 টাকার নোট পুড়িয়ে সিগারেট ধরাতেন, আমরাও কিছু কম যাই না। দ্বিজেনবাবু দেখুন, আপনার চেকে অগ্নিসংযোগ করলাম। অতুলনীয় দৃশ্য। 20,000 টাকার অগ্নি সংস্কার। এ দৃশ্য দেবতাদের জন্য লোভনীয়। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।